গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে শহীদ মার্চে ছাত্র জনতার ঢল, দোষীদের বিচার এবং শহীদদের সঠিক তালিকার দাবি। ন্যায় বিচারের জন্যই হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে বললেন ডক্টর ইউনূস। সরকারকে 198 বিশ্ব নেতার সমর্থন। আড়াই বছর বাকি থাকতেই আওয়াল কমিশনের বিদায়, নিজেদের আয়োজিত নির্বাচনকেই বিতর্কিত আখ্যা। পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন শিগগিরই জানালেন অর্থ উপদেষ্টা। আর্থিক খাতে সংস্কার চলছে। স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ মার্চ কর্মসূচিতে ছাত্র জনতা ঢল নেমেছে। সরকার পতনের 1 মাস পূর্তিতে দেশ জুড়ে এই কর্মসূচি চলছে। কেন্দ্রভাবে বেলা 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এবং রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে মার্চ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসেবে আন্দোলনে নিহত হন 617 জন এবং আহত 17,926 জন। স্বৈরাচার পতন হচ্ছে ঠিক আছে, কিন্তু তার বাহিনীর কালো হাত ভাঙতে হবে। তার বাহিনীর কালো হাত এখনো আমাদের উপর আছে। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছিল। এরকম 24-এর শহীদদেরকে এরকম খেতাব দেওয়া হোক। 1 মাসের যে আমাদের এই র্যাপিড চেঞ্জটা দেশের, এই চেঞ্জের যে একটা 1 মাস পূর্তি, সেই হিসাবে আমরা আজকে এখানে আবার একত্রিত হয়েছি। শহীদ মার্চ শেষে জাতীয় শহীদ মিনারে কথা বলছেন সমন্বয়করা। আমরা সরাসরি এখন সেখানে চলে যাচ্ছি। আমার শহীদ ভাইয়ের রক্ত, সেই চেতনা, সেই গণঅভ্যুত্থানের স্পিরিট কোনদিন এই বাংলায় নিশ্চুপ হয়ে যেতে পারে না। অনেকে ভেবেছিল ওই কালো শত্রুরা সুযোগ পেলে আবারও আমাদের পতাকা। আজ ছাত্র জনতা আবার প্রমাণ করে দিয়েছে এই স্পিরিট, এই চেতনা শেষ হওয়ার নয়। আমরা ওই সকল ফ্যাসিস্ট, যারা ফ্যাসিস্টের চিন্তা তাদের মস্তিষ্কে বিন্দু মাত্র ধারণ করে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে কেউ ভুলেও নতুন করে ফ্যাসিস্টের দোষর সাজার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। যদি কেউ এই চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সে সকল ফ্যাসিস্টের দোষরদেরকে প্রতিহত করবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোন চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী সিন্ডিকেট সদস্যের এই বাংলাদেশে আর স্থান হবে না। আমরা শুধু একটু চাই, আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই
অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো। এবার আমাদের মাঝে আজকের কর্মসূচি পরবর্তী বক্তব্য রাখবেন 9 দফার ঘোষক আব্দুল কাদের, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। সংগ্রামী উপস্থিতি, বিপ্লবী সালাম এবং আন্তরিক মুবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, এই জুলাই বিপ্লবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য আমাদের যত ভাই বোন শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের ভাইরা নিজের বুকে রক্ত ঢেলে দিয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, একটা প্রত্যাশা নিয়ে, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, যে দেশে কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না। আমরা আমাদের ভাইদের সেই রক্তের সাথে বেইমানি করি নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের প্রাথমিক দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের বিপ্লবকে সফলভাবে সম্পূর্ণ করেছি। আমাদের এখন দায়িত্ব করে রয়ে গেছে বিপ্লব পরবর্তী দেশকে রক্ষার যে লড়াই, দেশকে পুনর্গঠনের যে লড়াই, সে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের যে স্পিরিট, জুলাই স্পিরিট, সেই দাবি থেকে আমরা দুটো দাবি দিতে চাই। যারা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে আমরা বলতে চাই যে ফ্যাসিবাদের যে আক্রমণ, সেই ফ্যাসিবাদের আতুরগড়কে, সেই গণভবনকে জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করতে হবে। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ ভাই। ভাই এগুলো তো আপনারাই তো বলো, হঠাৎ বলো, না বললো যারা সিস্টেম রিফরমেশনের সাথে যুক্ত, তারা সিস্টেম রিফর্ম যখন আপনারা করবেন, আপনারা আজকের 5 সেপ্টেম্বরকে মাথায় রাখবেন। অর্থাৎ এই যে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের স্পিরিট, এটি বিভক্ত হয়ে যায়নি। 5 আগস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে। সুতরাং আপনারা যখনই সিস্টেম রিফরমেশন করবেন তখনই হচ্ছে 5 সেপ্টেম্বরকে মনে রাখবেন। টেন্ডারবাজ যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি আপনারা এই 5 সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। কারণ এই 5 সেপ্টেম্বরে ছাত্রনাগরিক জনস্রোত আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শহীদদের যে শহীদে মার্চ করেছে এখান থেকে আমরা কিছু দাবি জানাতে চাই। দাবি সমেত সমাপনী বক্তব্য রাখবেন আবু বকর মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আমরা খুব তাড়াতাড়ি 5টি দাবি উপস্থাপন করছি আজকে শহীদ মার্চ থেকে। আমাদের প্রথম দাবি, গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দূষণদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ এবং পঞ্চম দাবিটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের রুটম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। আমরা আমাদের এই দাবিগুলো উপযুক্ত জায়গায় জানাতে চাই। এই মুহূর্তে বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। বাংলার ছাত্র জনতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত তার চুপ থাকা উচিত। ডক্টর ইউনূস আরো বলেন, অন্তর্বর্তী সরকার নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে
প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায় বিচারের স্বার্থেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে তিনি জোর দিয়ে বলেন, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। 13 আগস্টে শেখ হাসিনার দেয়া বক্তব্যে ন্যায় বিচারের দাবি প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। ভারতে বসে দেশের বিষয়ে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্যকে একটি অবন্ধুসুলভ আচরণ হিসেবেও অভিহিত করেছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 বিশ্ব নেতা। এই তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল জয়ী রয়েছেন। ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে তাদের একটি বিবৃতি প্রকাশ করা হয় বুধবার। বিবৃতিটিতে অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারেও প্রকাশ করা হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, তারা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানাতে পেরে উচ্ছ্বসিত। আরও বলেন, এদেশের সাধারণ মানুষের মতো ডক্টর ইউনূসও স্বৈর শাসনের একজন ভুক্তভোগী। ছাত্র জনতার শক্তি স্বৈরাচার হটিয়ে আশার জন্ম দিয়েছে বলে উল্লেখ করেন বিশ্ব নেতারা। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানান, আর্থিক খাতে এরই মাঝে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। দুপুরে সচিবালয়ে গার্মেন্টস রপ্তানির সাথে জড়িত বায়ার্স সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, জনগণকে স্বস্তি দিতে সরকার নিত্যপণ্যের দাম কমাতে কাজ করছে। এর মধ্যে আলুর আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে করা হয়েছে 7%। আর পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে 5%। অর্থ উপদেষ্টা জানান, বাজারে ভোক্তার উপর চাপ কমাতে পোল্ট্রি ফিডের দামও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নানা সমীকরণের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে বলেন, নিত্য পণ্যের দাম সহসাই কমবে না, এই জন্য সময় লাগবে। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। মেয়াদের 2.5 বছর বাকি থাকতেই বিদায় নিল আউয়াল কমিশন। বৃহস্পতিবার পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 নির্বাচন কমিশনার। বিদায়ী সংবাদ সম্মেলনে নিজের আয়োজন করা নির্বাচনকেই বিতর্কিত বললেন সিইসি। দ্বাদশ সংসদ নির্বাচন একদলীয় বলে আখ্যা দেন তিনি। এখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুপারিশ তার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনারের পদত্যাগ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তে নিরাপত্তা নির্বাচন ভবনে। এ সময় আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে। বেলা 12টার দিকে সংবাদ সম্মেলনে হাজির হন সিইসি কাজী হাবিবুল আউয়াল। শেষ কর্মদিবসে চোখে মুখে ক্লান্তি আর কপালে চিন্তার ভাঁজ। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর। অন্য 2 কমিশনার রাশেদা সুলতানা ও আনিসুর রহমান সেখানে ছিলেন না। বিদায়ী সিইসি বলেন, 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। লিখিত বক্তব্যে বিদায়ী সিইসি এ সময় আগামী নির্বাচন নিয়ে কিছু প্রস্তাবও তুলে ধরেন। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পদত্যাগ ঘোষণার পর কোনো প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন থেকে উঠে যান বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। থ্যাংক ইউ। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সংবাদ সম্মেলনে না থাকা 2 নির্বাচন কমিশনার। থাকার জন্য রেডি হয়ে আসছি, কিন্তু এমন বমি হয়েছে আমি আর যেতে পারি না।
দ্বাদশ সংসদ নির্বাচনে অস্বাভাবিক ভোটের হার দেখানো সহ নানা অভিযোগ নিয়েই বিদায় নিল 2022 সালের 27 ফেব্রুয়ারি গঠিত আউয়াল কমিশন। পদত্যাগ করে বের হওয়ার পর তাদের ধাওয়া দেয় জনতা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সদ্য বিদায়ী কমিশন সহ নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির। সেই সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও জানিয়েছে দলটি। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। এই সময় ভারতের সাথে সম্পর্ক নিয়ে জামায়াতের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। আমরা অদ্যই পদত্যাগ পত্র। তাদের পদত্যাগ ইস্যুতে বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণে বড় ভূমিকা ছিল এই কমিশনের, তাই এদেরকেও দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, এদেরকে যদি আইনের আওতা না আনেন মানুষ হতাশ হবে, মানুষ কষ্ট পাবে। এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই রাখিব প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করে প্রশাসন সহ শিক্ষা প্রতিষ্ঠানে একটি মতাদর্শের লোকদের বসানো হচ্ছে। জামাতের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, একটি দলের কাছে ভারত হঠাৎ কেন এত আপন হলো তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে, আরেক জালিম আসতে আমরা দিব না, তাকে ঠেকাতে হবে। কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে? এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন, সুসম্পর্ক করেননি কেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু ডিপার্টমেন্টে, বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে বিশেষ মতাদর্শের মানুষদেরকে বসানোর আমরা লক্ষ্য করছি। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট বিএনপিপন্থীরা দখল করেছে বলে একটি টিভি চ্যানেলে যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা বলেও দাবি করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। মিথ্যা অপপ্রচার দিয়ে আমাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার হোমনায় মা ছেলে সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঘাগটিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ব্যবসায়ী শাহপরানের স্ত্রী মাহমুদা, তার ছেলে সাদ এবং মাহমুদার ফুফাতো ভাইয়ের মেয়ে তিশা। শাহপরান ঢাকায় জুতার ব্যবসা করেন। স্বজনরা জানায়, সকালে তিশাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে গেলে মাহমুদার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে দরজার এক পাশ দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত মাহমুদা অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।